জুলাইয়ের শোক ও বিজয় স্মরণে বিএনপির অনুষ্ঠান। যোগ দিয়েছেন শহীদদের স্বজন ও আহতরা। ভিডিও বক্তব্য দেবেন খালেদা জিয়া। রংপুর থেকে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু এনসিপি। শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সংস্কার সহ ৩ দফা দাবি পুনর্ব্যক্ত। আমাদের যেই দাবি ছিল যে বিচার, সংস্কার এবং নতুন সংবিধান, সেই ৩টি দাবি আমি আজকে আবু সাইদের কবর থেকে পুনর্ব্যক্ত করছি। ৩৬ দিনের জুলাই ক্যালেন্ডার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। শহীদ স্মৃতি বৃত্তি দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণী, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হবে। জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব। নির্বাচনী বাজেট নিয়ে কার্পণ্য করবে না সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। চট্টগ্রাম বন্দর পরিচালনা দায়িত্ব পাচ্ছে নতুন প্রতিষ্ঠান। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে স্মরণ করে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে শহীদ ও আহত পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। বিকাল ৩টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত আছেন সেখানে। শহীদ পরিবারের খোঁজ খবর নেন তারা। গত ১৬ বছরের আন্দোলনে গুম খুনের শিকার পরিবার সহ জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক এই আলোচনা। সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১ বছর আমরা পার করেছি। আজকে সেই শহীদ পরিবারদেরকে গুরুত্ব দিয়ে আজকে আমাদের এই বীর শহীদদের যে গণঅভ্যুত্থানের যে শহীদদের স্মরণে আমাদের যে বাস্তবায়ন কমিটির মাধ্যমে আমরা তাদেরকে স্মরণ করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা যেন সুন্দর থাকে, সেটা যেন বলিষ্ঠ থাকে এবং একটা নিরপেক্ষ ভাবে যেন একটা নির্বাচন হয়। গণতন্ত্রের বীজ শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আমরা সেই প্রত্যাশাটা করছি। রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেয়াই ছিল জুলাই আন্দোলনের মর্মবাণী। গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে সেজন্য প্রতি বছর এই সময়টা উদযাপনের কথা জানান তিনি। বলেন, আগামীর পথ কঠিন, তবে সম্ভাবনাও রয়েছে। এ সময় জুলাইকে গণজাগরণ মাস হিসেবে তুলে ধরার কথাও বলেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই জুলাই আন্দোলন নিয়ে স্মৃতিচারণ করে বলেন, ২৪শে জুলাইয়ের শিক্ষার্থীদের আন্দোলন ছিল অভূতপূর্ব। দেশবাসীকে মুক্তির স্বাদ দিয়েছিল ছাত্র জনতা। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক। ডক্টর ইউনূস বলেন, জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া। ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। প্রধান উপদেষ্টা বলেন, ১৬ বছর পর অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদ্রোহ ঘোষণা করা হয়েছিল, যে কারণে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। এখন লক্ষ্য নতুন রাষ্ট্র বিনির্মাণ। আমরা ১৬ বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে, এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা
টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি, কিন্তু তার পেছনেও ছিল একটা বিরাট স্বপ্ন, নতুন ভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ। প্রতি বছর এই সময়টাকে উদযাপন করার কথাও জানান প্রধান উপদেষ্টা। বলেন এতে পরবর্তীতে আর কেউ স্বৈরাচার হওয়ার সাহস পাবে না। আমরা প্রতি বছর এটা করব যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। মাসব্যাপী কর্মসূচি শুধু স্মরণীয় নয়, বরং নতুন শপথ বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাইয়ের ঐক্য যেন সুসংহত হয় সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। সামনে পথ কঠিন, কিন্তু সম্ভাবনা রয়েছে বলেও জানান ডক্টর ইউনূস। বলেন ইতিহাস সাক্ষী, জনগণ জেগে উঠলে কোনো শক্তি তা রুখে দিতে পারে না। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। জুলাই মাসকে গণ অভ্যুত্থানের পুনরুত্থান দিবস হিসেবে পালনের আহ্বান জানান ডক্টর ইউনূস। আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে ছাত্রদের গৌরব উজ্জ্বল ভূমিকা স্বীকৃতি স্বরূপ প্রতি বছর জুলাই শহীদ স্মৃতিবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর হাতে প্রথমবারের মতো বৃত্তির চেক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চেক হস্তান্তর করেন তিনি। এই বৃত্তির অধীনে বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বিভিন্ন কলেজ ও ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ চাহিদা সম্পন্ন প্রান্তিক ও সুবিধা বঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীকে এককালীন সহায়তা দেওয়া হবে। এবছর 725টি প্রতিষ্ঠানের 2040 জন শিক্ষার্থী এই বৃত্তি পাবে। জুলাই অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন নয়, বরং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন ছিল, এমনটাই বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। এ সময় নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি। তিনি উল্লেখ করেন, জুলাই সনদ ও জুলাই ঘোষণা নিয়ে টালবাহানা শুরু হয়েছে। জুলাই অভ্যুত্থানে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আনা, সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচন দেওয়া সহ নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আবু সাঈদের পরিবারকে সুষ্ঠু বিচার নিশ্চিতের আশ্বাস দেন তারা। এরপর গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হন এনসিপি নেতারা। পর্যায়ক্রমে দেশের 64 জেলায় এই কর্মসূচি পালন করবে এনসিপি। যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা মনে করি এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন। যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রসিকিউশনের শুনানি শেষ। আসামি পক্ষের শুনানি আগামী 7 জুলাই। আজ শুনানি শেষে শেখ হাসিনার ট্রাইব্যুনালে নিযুক্ত আইনজীবী আমির হোসেন জানান, এটা একটা ঐতিহাসিক ও গুরুতর মামলা, তাই প্রস্তুতির জন্য সময় চেয়েছেন তারা। চেষ্টা থাকবে শেখ হাসিনাকে খালাস পাওয়ানোর। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেসব চার্জ আনা হয়েছে তা সঠিক নয় বলে মনে করেন এই আইনজীবী। এর আগে সকালে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 12 মে তদন্ত সংস্থা শেখ হাসিনার এই মামলার প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়, যেখানে জুলাই গণহত্যার উস্কানিদাতা ও নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে আসে। সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে, মানে শেখ হাসিনা বলতে চাচ্ছি যে আরও অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই, এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা। এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সময় চেয়েছি, আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে।
গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা ও ইসির আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই, এমনটাই মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। জানান, প্রধান উপদেষ্টার সাথে দেখা করা ছিল সৌজন্য সাক্ষাতের অংশ। নির্বাচনের তারিখ যথাসময়ে কমিশন থেকে জানানো হবে বলেও সাংবাদিকদের জানান প্রধান নির্বাচন কমিশনার। একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে হয় এবং একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, এ ব্যাপারে উনার আন্তরিকতা প্রশ্নাতীত। আমাদের ওয়েভলেংথটা মিলে গেছে। অ্যাটলিস্ট নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েভলেংথে আছি। চলতি অর্থ বছরে নির্বাচন হওয়ার সম্ভাবনা বিবেচনায় রেখেই বাজেট করে রেখেছে সরকার। নির্বাচনী বাজেট নিয়ে কার্পণ্য করবে না সরকার। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে ক্রয় সংক্রান্ত কমিটিকে। এদিকে বৈঠক শেষে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের ফলে চট্টগ্রাম বন্দর 3 দিন বন্ধ থাকলেও আমদানি রপ্তানির উপর খুব বেশি প্রভাব পড়েনি। তবে আর্থিকভাবে কতটা ক্ষতি হয়েছে সে হিসাব এখনো হয়নি। এ সময় উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দরের পরিচালনার দায়িত্ব আগামী 6 মাসের জন্য নতুন প্রতিষ্ঠানকে দেয়া হবে। কারা পাবেন তা নিয়ে বুধবারের বৈঠকে সিদ্ধান্ত হবে। নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচনের অর্থ যা দেওয়া সেটা কোনো আমরা কার্পণ্য করবো। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং করার জন্য আমাদের বিষয় আছে, সেটা আমরা করছি, কারণ কন্টেইনার হ্যান্ডলিং এর ব্যাপারে একটু ইস্যু হচ্ছে। পোর্ট অ্যাকচুয়ালি বন্ধ ছিল না, আমি বলি আপনাদেরকে, পোর্টে যে অবস্থা ছিল 3-4 দিন একটা অলরেডি যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিল। They were waiting for to be lifted in ship, মানে জাহাজীকরণ বাকি ছিল, কাজে ওইটাতে কোনো এফেক্ট হয়নি 3 দিন। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে 2 জন। সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চর ফরাদি ইউনিয়ন থেকে 9 শিক্ষার্থী ডিঙি নৌকায় করে নদের ওপারে গফরগাঁওয়ে মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ ছোট নৌকাটি ডুবে যায়। 6 শিক্ষার্থী সাঁতরে পারে উঠতে পারলেও নিখোঁজ হয় 3 জন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধার হয় নিখোঁজ 9ম শ্রেণীর ছাত্রী শাপলার মরদেহ। নিখোঁজ শিশু জুবায়ের ও আবিরের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার নারীকে নির্যাতন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় পর্নোগ্রাফি ও নির্যাতনের মামলায় গ্রেফতার 4 জনের 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন আদালত। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 11 নম্বর আমুলি আদালতে রিমান্ড আবেদন করে পুলিশ। এদিকে ধর্ষণ মামলায় প্রধান অভিযুক্ত ফজর আলী এখনও পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। গেল 26 জুন রাতে কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সে সময় একদল লোক ঘরে ঢুকে ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজরের উপর নির্যাতন চালায়। ভিডিও ধারণ করে পরে তা ছড়িয়ে দেয়। এ ঘটনায় 4 জনকে আটক করে পুলিশ। পরে তাদের পর্নোগ্রাফি ও নির্যাতন মামলায় গ্রেফতার দেখানো হয়। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করা হয় ধর্ষণ মামলার আসামি ফজর আলীকে। শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে শহীদ ও আহত পরিবারের সম্মানে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে বিএনপির আয়োজন। সেখান থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। একটু জানতে চাই, খালেদা জিয়া ভিডিও বক্তব্য দেওয়ার কথা রয়েছে, সেই বক্তব্য কখন দিবেন আর সেখানকার আয়োজন নিয়ে একটু জানতে চাই। এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি ভিডিও বার্তা বা ভিডিও বক্তব্যের মধ্য দিয়ে আসলে সংহতি প্রকাশ করবেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি উদ্বোধক হয়ে ইতিমধ্যেই যোগ দিয়েছেন শোক ও বিজয়ের মাসপূর্তির ক্ষণে শহীদদের স্মরণে এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে এক সম্মিলিত আলোচনায়। ইতিমধ্যেই যারা বক্তব্য দিয়েছেন তারা যারা শহীদ হয়েছেন এই জুলাই অভ্যুত্থানে, এখন যিনি বক্তব্য দিচ্ছেন তিনি ফাহিম ফায়াজের বোন, যিনি জুলাই বিপ্লবে ঢাকায় নিহত হয়েছেন। এরকম এর আগে যারা বক্তব্য দিয়েছেন সেই মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইয়াসমিন তুলি কিংবা বংশালের ছাত্রদল নেতা পারভেজের মেয়ে নিধি, অন্যান্য নেতৃবৃন্দের যারা পরিবার রয়েছে যারা আসলে গুমের শিকার হয়েছে দীর্ঘ এই সময়টায়, সেই সব গুম পরিবারের সদস্যরা। এবং এখন বক্তব্য দিচ্ছে
জুলাই আন্দোলনের সময়ে নিহতদের বা শহীদদের পরিবারের সদস্যরা, তারা তাদের সেই পরিবারের যে সদস্যকে হারিয়েছেন সেই শোককে ধারণ করে সেই সময়ের স্মৃতি কথা যেমন উচ্চারণ করছেন, ঠিক তেমনি বিচারের দাবিটাও করছেন। যেমন সানজিদা ইয়াসমিন তুলি তিনি তার বক্তব্যে যেমনটি বলেছেন যে পতিত সরকার প্রধান এবং যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুমের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে। এবং বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, সে প্রেক্ষিতে আজকের এই বিএনপির কর্মসূচিতে যোগ দিয়ে সেই শহীদ পরিবারের সদস্যরা বিএনপির প্রতিও তাদের সেই দাবিটা আরও একবার উত্থাপন করলো, জোর দাবি জানালো যেন এই গণহত্যা কিংবা যে কোনো ধরনের নিপীড়নমূলক আচরণের বিগত সরকারের যেসব আচরণগুলি ছিল সেই সব আচরণের প্রেক্ষিতে যেন বিচারটা নিশ্চিত হয় এবং বিচারের প্রক্রিয়া যেন এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ে করে, সেই চাপ সৃষ্টির জন্য বিএনপির প্রতি সেই আহ্বানটা তারা জানিয়েছেন। আমরা যেমন পারভেজের মেয়ে নিধি যখন বক্তব্য দিচ্ছিল, যখন সে তার বাবাকে খুঁজে ফিরছিল, বাবাকে ফিরে পাওয়ার দাবি জানাচ্ছিল, ঠিক তখন দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ভার্চুয়ালি যোগ দেয়া তারেক রহমান সেই চোখ ছলছল সময়টায় তিনি তার সেই আবেগটা প্রকাশ করেন আসলে। এবং অন্যান্য নেতৃবৃন্দ কিংবা এই পুরো মিলনায়তন চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রের যে হল অফ ফেম সেটি এক অন্যরকম হৃদয় বিদারক পরিবেশের মধ্যে দিয়ে গিয়েছে। এবং আজকের এই আয়োজনে মূলত শহীদ পরিবারের সদস্যরাই মূল আকর্ষণ, তারাই মূলত একটা বড় জায়গা নিয়ে এইখানটায় অংশ নিয়েছে। এবং বিএনপি তাদের যেই 6ই আগস্ট পর্যন্ত টানা কর্মসূচি, তার কর্মসূচির শুরুটা করলো এই কর্মসূচির মধ্য দিয়ে, যেখানে জুলাই অভ্যুত্থান এবং বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ধারাবাহিক আন্দোলনে যারা গুম খুনের শিকার এবং নির্যাতনের শিকার হয়েছে তাদের প্রতি সম্মান জানানোর মধ্য দিয়ে। এবং এই কর্মসূচি থেকে আরও একবার উচ্চারণ করছেন নেতৃবৃন্দ যে তারা এই নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে থাকার বিষয়ে প্রতিশ্রুতিশীল। নেলসি। রবিন, আপনাকে অনেক ধন্যবাদ। রাজধানীর কামরাঙ্গীরচরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে রকি হত্যার ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় লালবাগের ডিসি। পুলিশ জানায় কিছুদিন আগে ওই এলাকায় খুন হন মাদক ব্যবসায়ী আবু কাউসার। কাউসারের পরিবারের ধারণা রকি কায়সারকে হত্যা করেছে। তার বদলা নিতেই কায়সারের পরিবার নৃশংসভাবে রকিকে হত্যা করেছে বলে অভিযোগ। সিসিটিভির ফুটেজে দেখা যায় গত 22 জুন রাতে কামরাঙ্গীর চর এলাকায় মোহাম্মদ রকি নামে স্থানীয় এক যুবককে একদল লোক টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। এরাই ছুরিকাঘাতে রকিকে হত্যা করেছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় এই গ্রুপের 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায় গ্রেফতার আবু তালেব ও আবু বকর আপন 2 ভাই। তাদের বাবা দুলাল সেও হত্যার সময় ঘটনাস্থলে ছিল। দুলালের ছেলে এলাকার মাদক ব্যবসায়ী আবু কাউসার কিছুদিন আগে খুন হন। তাদের ধারণা রকি তার ছেলেকে হত্যা করেছে। আবু কাউসারের যারা আত্মীয় স্বজন তাদের একটা অনুমান ছিল যে রকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তো ওদের অনুমানটা সত্য মিথ্যা এই বিষয়টা আমরা যাচাই করব। প্রাথমিক কারণ হিসাবে পুলিশ বলছে মাদকের ব্যবসা নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তবে কাউসার খুনের সময় রকি মাদক মামলায় জেলে ছিলেন। কিছু বিষয়ে আমরা স্থানীয়ভাবে এই বিষয়গুলো জানতে পেরেছি যে একটা বিরোধ তাদের আছে, সেটা মাদকের রকি যেহেতু মাদক ব্যবসার সাথে জড়িত ছিল, মাদকের মামলায় সে গ্রেফতার ছিল এবং আবু কায়সার যখন মারা যায়, হত্যাকাণ্ডের শিকার হয়, তখন কিন্তু রকি আবার জেলে ছিল। দুলাল সহ বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। আমাদের প্রতিনিয়ত আমাদের অভিযান অব্যাহত আছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।